রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। কিন্তু আপনাদের বাড়ির মেয়েরা বা মা বোনেরা কি ভালো আছে? একটু খোঁজ খবর রাখুন, খোঁজ খবর নিন। কারণ পশ্চিমবঙ্গের যা অবস্থা, এরপর সরাসরি আমি চলে যাবো সেই অবস্থার দিকে। পুরোপুরি ভেঙে পড়েছে অবস্থা অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। মানুষ কার্যত পশুরূপে আচরণ করছে। ভবানীপুরের ঘটনার পর এবার খুদ কলকাতার এসএসকেএমে একটি ঘটনা ঘটেছে। খাস কলকাতায় এসএসকেএম হসপিটালের নাম তো আপনারা শুনেছেন। এসএসকেএম হসপিটাল, যাকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এত ঢাকঢোল পিটান, এবং যেখানে খোদ মাননীয় মুখ্যমন্ত্রী নিজের একটি অফিস আছে, সেই এসএসকেএমে একটি ঘটনা ঘটেছে যেটা পুরোপুরি প্রশ্নের মুখে আবারও দাঁড় করিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক কী চলছে অ্যাকচুয়ালি, মানে পশ্চিমবঙ্গে ঠিক কী হচ্ছে। আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন, বিশেষ করে মানুষ সব থেকে নিম্ন প্রাণী হয়ে গেছে মানুষ এখন। মানুষের কি হচ্ছে আচরণ, কি এগুলো, কি ভাই কি ঘটেছে? আপনারা সেই নিউজটা দেখতে পাচ্ছেন। এসএসকেএমের যৌন হেনস্থার অভিযোগ, নাবালিকাকে ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে দ্বিতীয় অভিযুক্ত। ভাবতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে ঠিক কী হচ্ছে? এবং এগুলো কমার কথা। এগুলো যেহেতু যেগুলো ঘটনাগুলি ঘটছে সেগুলো কমার কথা, কিন্তু ভাই না কমে আরও দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে বলুন তো? এই ঘটনাগুলি কেন বাড়ছে? মানে যারা দুষ্কৃতী, যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে, তাদের মধ্যে এত সাহস আসছে কোত্থেকে? এটা সবথেকে বড় প্রশ্ন। এটা আমি মাঝে মাঝে ভাবি, ভাই এত সাহস তাদের মধ্যে কী করে আসে? তাহলে কোথায় গাফলতিটা, কোথায়? মানে গাফলিতে তাদের গ্রেপ্তারও করা হচ্ছে, সমস্ত কিছু করা হচ্ছে, কিন্তু তারা ভাই তাহলে এত সাহস আসে কী করে? কারণ তাদেরকে যথেষ্ট পরিমাণে শাস্তি দেওয়া হচ্ছে না। যে শাস্তিটা দরকার সে শাস্তি দেওয়া কিন্তু হচ্ছে না। দেখুন কি লেখা রয়েছে। এবার ডাক্তার পরিচয় দিয়ে নাবালিকের যৌন হেনস্থার অভিযোগ উঠল খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে। বুধবার চিকিৎসার জন্য এসএসকেএমের বহির্ভাগে গিয়েছিল ওই নাবালিকা, তখনই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। মানে কি বলবো, খাস কলকাতার বুকে এসএসকেএম হসপিটাল, নাম তো শুনেছেন, যে হসপিটালে মাননীয় মুখ্যমন্ত্রী এত গর্ব করে এত ঢাকঢোল পিটান, সেই হসপিটালের ঘটনা। একজন যুবক, একজন ব্যক্তি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে একজন নাবালিকাকে হেনস্থা করলো, যৌন হেনস্থা। কি বলবেন এরপর? যে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক ওই, আপনারা তো ভালো আছেন, কিন্তু আপনাদের বাড়ির মেয়েরা, মা বোনেরা কি ভালো আছে? একটু খোঁজ খবর নিয়ে দেখবেন বন্ধুরা। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র, যেটা দিনের দিন বেড়ে চলছে, যেটা কুমার কথা। যে ঘটনাগুলি ঘটেছে দেখুন, আরজি করের ঘটনা, কসবা ল কলেজের ঘটনা, দুর্গাপুর নার্সিংহোমের ঘটনা, বা দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনা, ভবানীপুরের ঘটনা, তারপর বীরভূমের আরেকটি হসপিটালের ঘটনা। যে ঘটনাগুলো ভাই দিন দিন বেড়েই যাচ্ছে, এগুলো তো কমার কথা, কমার কথা, কিন্তু সেগুলো না কমে আরও দিন দিন বেড়ে যাচ্ছে এই ঘটনাগুলি, কার্যত আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে তো প্রশ্ন উঠবেই যে মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসনটি কী করছে? এবং যে ব্যক্তির পরিচয় জানা গেছে তাকে অবশ্যই পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু তার যে পরিচয়, সেই পরিচয়ের দিকটা যদি আমি তুলে ধরি, যে কী করে তিনি ঢুকলেন ওই এসএসকেএমে কী করে ঢুকলেন, এবং তাও আবার ডাক্তারি পরিচয় দিচ্ছেন, কী করে তিনি ঢুকলেন, কি জানা গেছেন জানেন? আপনাদের আমি শোনাই। যেটা পুলিশ সূত্রে খবর জানা গেছে, তাকে ধরা হয়েছে, এবং কি জানা গেছে তিনি অতীতে, এই যে ব্যক্তি, সে ব্যক্তির নাম এখনও এখানে প্রকাশ করা হয়নি, কিন্তু তিনি অতীতে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের একজন অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। কোথায়? শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। সেক্ষেত্রে তার একটু যাতায়াত ছিল এই এসএসকেএম হসপিটালে, এবং এই এসএসকেএম হসপিটালে যাতায়াতের সূত্রেই তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে যখন ওই নাবালিকা দেখাতে আসেন, চিকিৎসা করাতে আসেন বা দেখাতে আসেন, তাকে ভুলভাল বুঝিয়ে তাকে ট্রমা কেয়ার সেন্টারের মানে বাথরুমে নিয়ে যান। ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে তাকে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে তার যৌন হেনস্থা করা হয়, এবং তখন নাবালিকা চিৎকার করেন, এবং চিৎকারে আরও লোক ছুটে আসে। তো এই ঘটনাগুলি কেন ঘটছে বন্ধুরা বলুন তো? একজন বাইরের লোক কী করে ঢুকে যাচ্ছে এসএসকেএমের মতন হসপিটালে? এবং শুধু ঢুকে যাচ্ছে নয়, তিনি নিজেকে ডাক্তার হিসেবে মানে বলছেন যে আমি একজন ডাক্তার। তারপরে এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। আর এই যে অস্থায়ী কর্মী, ভাই আমি তো খুঁজেই পাই না এই অস্থায়ী কর্মীগুলো কী করে, কী কাজ? এই সমস্ত হসপিটালে অস্থায়ী কর্মীর কাজটা কি অ্যাকচুয়ালি?
এই হচ্ছে কাজ অস্থায়ী কর্মীদের। অস্থায়ী কর্মীরা কেন থাকে আমি এখনও খুঁজে পাই না। আমাকে অবশ্যই কমেন্টে জানান যে অস্থায়ী কর্মীরা মানে কী করে এই সমস্ত জায়গায় এলাকায় ঢুকে, এই সমস্ত এলাকায় ঢুকে কী করে ঠিক অস্থায়ী কর্মীরা। এই অস্থায়ী কর্মী নিয়োগ কেন করা হয়, নিয়োগটা কেন করা হয়, এবং আমরা জানি সকলে যে অস্থায়ী কর্মী কীভাবে নিয়োগ হয়। আপনারাও জানেন, আমিও জানি যে যে নেতাদের টাকা খাইয়ে কিন্তু তারা নিয়োগ হয়, আপনারা সকলেই জানেন। এবং তাদের যে আচার আচরণ ব্যবহার সভ্য জগতের মানুষের মতন কিনা সেটা দেখা হয় না, তাদেরকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয় নেতা মন্ত্রীদের টাকা খাইয়ে, সেটা আপনারাও জানেন আমিও জানি। তারপরে তারা ঢুকে এই সমস্ত ব্যবহার করছে হসপিটালে। এসএসকেএমের মতন একটি হসপিটাল যেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এত গর্ব করেন, এত ঢাকঢোল পিটান, সেইখানে নারীরা সুরক্ষিত নন। মানে না, একজন নাবালিকা যাচ্ছে, তিনি সুরক্ষিত নন। এবার এখানেও একটা প্রশ্ন উঠেছে, কারণ দুর্গাপুরে যখন ঘটনাটি ঘটেছে আপনারা নিশ্চয়ই শুনেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছিলেন। 8:30 বা 9টার ঘটনাটিকে তিনি 12:30 একটা ঘটনা বলেছিলেন যতদূর সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তিনি বলেছিলেন যে মহিলারা যাতে একা না বেরোয় রাতে। তাহলে কি এখন কি তিনি বলবেন যে নাবালিকাটি দোষ, কেন তিনি হসপিটালে এসেছেন চিকিৎসা করাতে? তিনি যদি বলেন তো দেখুন তার যে মানে কার্যকারিতা এবং তার যে কথা বলার স্টাইল, তার যে মানে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তিনি এরকম বলতেই পারেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবারও তিনি বলতে পারেন, যেভাবে তিনি বলেছিলেন যে মেয়েরা কি দরকার বাইরে বেরোনো, সন্ধ্যার পরে মেয়েদের কি দরকার বাইরে বেরোনো, এরকম একটি বক্তব্য তিনি করেছিলেন। তাহলে এবার কি তিনি বলবেন যে এসএসকেএমে আসার কি দরকার ছিল ওই নাবালিকার চিকিৎসা করাতে? এই প্রশ্নটা কিন্তু উঠেছে। এবার কি তিনি বলবেন না যাকে ধরেছেন পুলিশ তার বিরুদ্ধে বড় কোনো শাস্তির ব্যবস্থা করবেন? অবশ্যই এটা বড় একটা প্রশ্ন। আরেকটা ঘটনা আপনাদের আমি একটু জানিয়ে দিই, যে ঘটনাটি না বললে নয়। আপনারা সকলেই জানেন যে সূর্যনগরে, অর্থাৎ আমাদের যে কাকদ্বীপ আছে, সেই কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তি ভাঙা হয় এবং তাতে একজনকে গ্রেপ্তার করা হয়। তার নাম হচ্ছে নারায়ণ হালদার। যতদূর সম্ভব নারায়ণ হালদার নামে এক ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং এইখানটাই প্রশ্ন উঠে গেছে এবং কিছু মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যে নারায়ণ গ্রেপ্তার হচ্ছে আরএসএসের লোক বা আরএসএসের সঙ্গে যুক্ত বা বিজেপি পার্টির সঙ্গে যুক্ত, এরকম একটা জিনিস কিন্তু তুলে ধরা হচ্ছে। কিন্তু পুলিশ এখানে অন্য মত প্রকাশ করছে। দেখুন পুলিশ কি বলছে, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি নিজেই স্বীকার করেছে যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, অর্থাৎ তিনি মদ খেয়েছিলেন এবং মদ খেয়ে তিনি এই জঘন্য কাজটি করেছেন এবং তিনি ক্ষমা চাইছেন, বারবার ক্ষমা চাইছেন। কিন্তু তৃণমূল পার্টি এবং বেশ কিছু মিডিয়া দেখছি এই জিনিসটাকে বিজেপির সঙ্গে একটা যোগ তৈরি করার সৃষ্টি করছে, যেহেতু তার নাম হচ্ছে নারায়ণ মণ্ডল। তো তিনি বারবার বলছেন এবং পুলিশও বলছে যে তিনি মদ্যপ অবস্থায় কাজটি করেছেন। এবং পুলিশ যে পর্যন্ত এখনও তদন্ত করেছে, সেই তদন্ত অবধি এখনও পর্যন্ত কোনো ওই পার্টির কোনো যোগসূত্র পাওয়া যায়নি বা জেহাদিদের কোনো যোগসূত্র এখনও পাওয়া যায়নি, সাম্প্রদায়িক কোনো যোগসূত্র কিন্তু পাওয়া যায়নি। যেটুকু অনুমান করা হচ্ছে যে মদ্যপ অবস্থায় বা মদের নেশাতেই তিনি এই জঘন্য কাজটি করেছে এবং তিনি কিন্তু বারবার ক্ষমা চাইছেন। কিন্তু এই জিনিসটিকে বেশ কিছু মিডিয়া দেখছি আরএসএসের লোক বলে চালাচ্ছে, তারপরে বিজেপি পার্টির সঙ্গে একটা যোগ সৃষ্টি করছে। অবশ্য বিজেপি, যেমন তৃণমূলের কুণালবাবু বলেছেন যে বিজেপিরই লোক, অবশ্য বিজেপি এখানটায় আবার অন্য গন্ধ দেখছে। বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে এটা সাজানো নাটক। হ্যাঁ, বিজেপির তরফ থেকে বলা হয়েছে এটি সাজানো নাটক, কারণ আসল দোষীদের ঢাকার জন্যই তাকে ইউজ করা হচ্ছে, তাকে ব্যবহার করা হচ্ছে। দেখুন এটাও ফেলে দেওয়ার কথা নয়। যাকে ধরা হয়েছে অবশ্যই তার নাম হচ্ছে নারায়ণ হালদার। আমি বারবার বলছি তার নাম হচ্ছে নারায়ণ হালদার। তো এখানে কিন্তু বিজেপিও প্রশ্ন তুলেছে যে এটাকে একটা নাটক হিসেবে দেখানো হচ্ছে, কারণ যে তড়িঘড়ি তিনি ধরা পড়লেন, এটা একটা প্রশ্ন। তিনি তড়িঘড়ি ধরা পড়লেন এবং তড়িঘড়ি চটজলদি স্বীকার করে নিলেন এবং স্বীকারের পর সঙ্গে সঙ্গে সেই খবরটা মিডিয়ার সামনে চলে এলো। মানে খুবই দ্রুত গতিতে এই জিনিসটা কিন্তু ঘটেছে। সেখানে কিন্তু প্রশ্ন উঠেছে যে এটা সত্য হলেও, মানে তিনি যে সত্যিকারের অপরাধী সেটা না হলেও, মানে মিথ্যা হলেও মানে অবাক হবো না, এমনভাবে ঘটনাটি ঘটেছে। অবশ্য তিনি স্বীকার করেছেন যে যিনি ধরা পড়েছেন যে দুষ্কৃতী, তিনি অবশ্যই স্বীকার করেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি এই জঘন্য কাজটি করেছেন। এবং কিন্তু এখানে বিজেপি একটা প্রশ্ন তুলেছে, যেটা আমারও কিন্তু একটু মনে মনে ডাউট হয় যে এখানে কি ওই পুলিশ যেটা দেখাচ্ছে আমাদেরকে সেটা কি আমরা দেখছি, পুলিশ কি যেটা দেখানোর চেষ্টা করছে সেটা কি আমরা দেখাচ্ছি, এটা নিয়ে রাজনীতি হতে পারে বা যারা আসল দোষী তাদেরকে কি লুকানো হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু উঠেছে। কারণ তাকে যখন ধরা হলো সঙ্গে সঙ্গে তিনি স্বীকার করে নিলেন এবং তিনি ক্ষমাপ্রাপ্তি হলেন এবং তিনি কার্যত বললেন যে আমি মদ্যপ অবস্থায় জিনিসটি করেছি। এবং সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো পুলিশ বলছে যে এখানে কোনো রাজনৈতিক যোগ নেই এবং কোনো সাম্প্রদায়িক যোগ নেই। ইনি নিজের মানে
মানে মদ মদ খাওয়ার পরে ফলে এই জিনিসটা ঘটেছে। অবশ্যই আপনারা কমেন্টে জানান এবং আমাদের পশ্চিমবঙ্গের যে ল অ্যান্ড অর্ডার সেটার দিকটা একটু ভেবেচিন্তে একটু আমাকে বলবেন যে ঠিক কী হচ্ছে। মানে দুর্গাপুর ঘটনার পর ভবানীর পর বীরভূমের পর দেখছি এখন খোদ কলকাতার এসএসকেএমের ঘটনা, যেখানে পুরোপুরি একদম প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন ঠিক কী কাজ করছে। মানে হাসপাতালগুলোতে কেন টার্গেট করা হচ্ছে? তাহলে কি হাসপাতালের নিরাপত্তা নেই? এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে। এবং সবথেকে বড় কথা, পুলিশ প্রশাসন অবশ্যই দোষী, কিন্তু মানুষ কি হয়েছে? মানুষ তো আজ দেখছি পশুতে পরিণত হয়েছে, পশুতে কার্যত পরিণত হয়েছে। মানুষকে বলা হয় মানে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী, কিন্তু এখন তো দেখছি সব থেকে মানে কি বলবো, কীট পতঙ্গের নিচে চলে গেছে মানুষ। কীট পতঙ্গ বোঝেন, সেই নিচে চলে গেছে মানুষ। এই মানুষ মানে এরকম মানুষদের কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্টে জানান। আমি জানি না এদের ধরা ধরা হয়, তারপরে এরা আবার কী করে ছাড়া পেয়ে যায়। কার্যত আমাদের রাজ্যে বেশি হয়, এটা অন্য কোনো রাজ্যে এতটা হয় না। ধরা পড়ার পর তাদেরকে শ্যুট আউট করা হয়। আমি বলেছিলাম, খবরে দেখিয়েছিলাম, কিন্তু আমাদের রাজ্যে একটু অন্যরকম হয়, তাদের ওপর দয়া ময়া দেখিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে জানান এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ভারত মাতাকে জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।